একটি ক্লাস নিয়ে হাজির হলাম ম্যাথ সলিউশন ক্লাসে। আজকে আমরা ডাব্লিউবি প্রাইমারি 2022 যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের সমস্ত গণিতের সমাধান নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো পাশে থাকো, সঙ্গে থাকো। প্রথম কোশ্চেনে চলে যায়। প্রথম কোশ্চেন কি আছে? 91, সংখ্যার মধ্যে লেখা যে অঙ্কের স্থানীয় মান তার স্থানের উপর নির্ভরশীল নয় সেটি হলো, মানে যে অঙ্কের স্থানীয় মান তার স্থানের উপর, মানে যে স্থানেই থাকুক স্থানীয় মানে কি আসবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে সেই অঙ্কটি কি হবে? তো এখানে অপশন সিতে দেখো জিরো আছে, এই জিরো ইজ দ্য রাইট অ্যান্সার। এর স্থানীয় মানের কোনো চেঞ্জ হয় না যেখানেই থাক, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেনে 92তে কী বলছে দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোন চিহ্নটি গণিতের ভাষার জন্য কেবলমাত্র প্রযোজ্য, মানে গণিতে যে আমরা চিহ্নগুলো ইউজ করি সেগুলোর মধ্যে দেখো অপশান এ জিজ্ঞাসা, বি @, সিতে দেখো সি অপশানে আছে পার্সেন্টেজ, তো এটা আমরা গণিতে ইউজ করি, তাহলে পার্সেন্টেজ সি ইজ দ্য রাইট অ্যান্সার 92তে। নেক্সট কোশ্চেনে চলে যাবো 93 কী বলছে দেখো, 1715271 এর সাত দুটির স্থানীয় মানের অন্তর কত? তাহলে সাত দুটির স্থানীয় মান, তাহলে এখানে সাত দুটো আছে, এখানে দেখো সাত আছে একটা, তাহলে সাত, প্রথম সাতটা যদি আমরা স্থানীয় ইয়েটা দেখি, স্থানীয় মান 7, 1 2 3 4 5, পাঁচটা শূন্য, এখানে দেখো পাঁচটা শূন্য, আর পরেরটা আছে 70, তাহলে 70 এটা যদি আমরা মাইনাস করি তাহলে কত আসছে? প্রথমে আসছে 0, 7 আছে 10 3, তারপরে আসছে 1 9, তারপরে 1 9, তারপরে 1 9, তারপরে 1 6, তাহলে কত আছে? 6, 3টে 9 30। কোন অপশান আছে? দেখো এখানে অপশান এতে দেখা যাচ্ছে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 93-এর অ্যান্সার হলো অপশান এ। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। 94-এ কী বলছে না, জ্যামিতি বিষয়ে শিক্ষার্থীর মধ্যে পেশানা জাগাতে নিম্নলিখিত কোনটির প্রয়োজন নেই? জীবন থেকে উদ্ভূত সমস্যা, কাগজের ভাঁজ, গাণিতিক খেলা, জ্যামিতিক সংক্রান্ত জটিল সমস্যা। তো এখানে দেখো অপশন এ যেটা আছে, যে জীবন থেকে উদ্ভূত সমস্যা, এটা আমার গণিতের পেছনে জায়গায় না, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলো সব পেছনে জায়গাতে সাহায্য করবে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার 94। 95-এ চলে যাব। 95-এ কী বলছে দেখো না, এখানে দেখো পি একটি মৌলিক সংখ্যা, প্রদত্ত বিবৃতিগুলি হলো, কতকগুলো বিবৃতি দেওয়া আছে, তাহলে বলেছে নিচের কোনটি সঠিক বিবৃতির সেট। তাহলে এখানে প্রথমে আমরা চেক করে নিই কোনটা কোনটা সঠিক আছে। পি এর শুধুমাত্র দুটোই পৃথক উৎপাদক আছে, তাহলে এটা ঠিকই বলেছে, একটা মৌলিক সংখ্যার দুটোই উৎপাদক থাকে, এক এবং ওই সংখ্যাটাই, তাহলে এক নম্বর যেটা আছে, তাহলে এক নম্বর এটা কারেক্ট বলেছে। পি নট ইকুয়ালস টু 1, এটাও ঠিক বলেছে, পি সবসময় একের থেকে বড় হয়, তাহলে পি নট ইকুয়ালস টু 1 এটাও ঠিক বলেছে, দুই ঠিক আছে। পি অবশ্যই অযুগ্ম সংখ্যা, না এটা ভুল বলেছে। কেন ভুল বলছে না, দুই একটা মৌলিক সংখ্যা কিন্তু দুই অযুগ্ম নয়, তাহলে এটা ভুল বলেছে। আর P-2 গ্রেটার ইকুয়াল টু 0, মানে পিটা গ্রেটার ইকুয়াল টু 2 বলছে অ্যাকচুয়ালি, তাহলে আমার পিটা গ্রেটার ইকুয়াল টু 2 মানে মৌলিক সংখ্যা সবসময় 2 বা 2-এর থেকে বড় হবে, এটাও ঠিক বলেছে, তাহলে আমার চারটাও ঠিক। তাহলে কোন অপশান আছে? 1 2 4, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। 96 কী আছে দেখো, 96-এ আছে প্রদত্ত বিবৃতিগুলি হলো, দুটি কোণ পরস্পর পূরক হয় যদি তাদের সমষ্টি 90 ডিগ্রি হয়। 70 ডিগ্রি পরিমাপের কোণের পূরক কোণের পরিমাপ হলো 20 ডিগ্রি। 20 ডিগ্রি পরিমাপের কোণের পূরক কোণের পরিমাপ হলো 70 ডিগ্রি। 90 ডিগ্রি পরিমাপের কোণের পূরক কোণের পরিমাপ হলো 0 ডিগ্রি। তাহলে এখানে কি বলেছে না, পূরক কোণের ধারণা দেওয়ার সময় একজন শিক্ষক শিক্ষিকার উপরের বিবৃতিগুলির নিম্নলিখিত কোন ক্রমটি পছন্দ করা উচিত, মানে পরপর কোনটা তুমি পড়াবে সেটা এখানে জিজ্ঞেস করেছে। তাহলে এখানে দেখো প্রথমে তো তাকে মানে ছাত্রদেরকে প্রথমে যখন শেখাতে হবে তখন পূরক কোণ কী বা পূরক কোণের সংজ্ঞা কী সেটা আগে বলতে হবে, সেটা দেখো অপশান এতে কিন্তু অপশান 1 নম্বর ইয়েতে আছে, যে 90 ডিগ্রি দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন তাদেরকে পূরক কোণ বলবে, এখানে পাওয়া যাচ্ছে। তাহলে 1 নম্বরটা তো আগে পড়াতে হচ্ছে, তারপরে এজ ইউজুয়াল 2 3 4 পড়ালে, তাহলে অপশান কোনটাতে আছে? 1 2 3 4, 1 2 3 4, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। 97 কোশ্চেনে কী আছে দেখো, 97-এ বলছে নিম্নের কোনটি কোনো ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য প্রকাশ করতে পারে না। তাহলে এখানে দেখো ত্রিভুজের বাহু হতে গেলে কি করতে হবে না, দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হতে হবে। তাহলে এখানে আমরা যদি অপশান এতে চেক করি, 5 6 নিলে 7-এর থেকে বড় হবে, 6 7 5-এর থেকে বড় হবে যোগ করলে, আর 5 7 যদি নিই 6-এর থেকে বড় হবে, তাহলে অপশান এটা একটা ত্রিভুজ গঠন করবে। বিতে যদি যে 2 5 6-এর থেকে বড়, 5 6 2-এর থেকে বড়,
ছয় দুই পাঁচের থেকে বড়, ঠিক আছে, তাহলে অপশান বিটাও হবে। অপশান থ্রিতে যাই, 2 3 7-এর থেকে বড় নয়, তাহলে অপশান সি, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কোনো ত্রিভুজ গঠন করবে না, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। 98 কি বলেছে, প্রথম 100টি মৌলিক সংখ্যার গুণফলের একক স্থানের অঙ্ক কি হবে? তাহলে প্রথম 100টি মৌলিক সংখ্যা এখানে বলেছে, তাহলে এখানে আমরা মৌলিক সংখ্যাগুলো যদি গুণ করি তাহলে কি আসবে, 2 3 5 7 এরকম করে করে গুণ করতে থাকবো, ঠিক না? তাহলে এখানে দেখো, যখন আমি 2 আর 5কে গুণ করব তখন আমার 10 চলে আসবে। 10 10 মানে কি হচ্ছে, এককের ঘরে শূন্য চলে আসবে। তাহলে তার সঙ্গে এই সংখ্যাগুলো যত সংখ্যায় পরপর আমি গুণ করে যাই না কেন, এককের ঘরটা সবসময় কি আসবে না, শূন্য আসতে থাকবে। তাহলে আমাকে ওটাই কোশ্চেন করেছে, একক স্থানের অঙ্ক কি, তাহলে শূন্য হবে। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। 99 কী বলছে, ভগ্নাংশের যোগফল ধারণাটি শেখানোর সময় শিক্ষক শিক্ষিকা নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে কোনটি সর্বপ্রথম উদাহরণ হিসেবে ব্যবহার করবেন? তাহলে এখানে যে অপশানগুলো আছে দেখো, সবসময় আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে যেহেতু ভগ্নাংশে যোগ করতে গেলে প্রথমে হরগুলোর লসাগু নিতে হবে, তারপরে লসাগু সেখানে গুণের ব্যাপার আছে। তো এখানে দেখো, হরগুলোর লসাগু সবচেয়ে সহজ হবে বি আর ডি অপশানে, ঠিক আছে, বি আর ডি অপশানে, যেহেতু একই সংখ্যা আছে হরগুলোতে, তাহলে বি আর ডি অপশানে আমার একই আছে। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করো যে বি আর ডি অপশানের মধ্যে ডি যে অপশানটা আছে, সেই ডি অপশানে উপরের সংখ্যাগুলো মানে লবগুলো মানে বি অপশানের থেকেও ছোট আছে। তাহলে যখন যে প্রথম যোগ শিখছে তার ক্ষেত্রে ছোট ছোট সংখ্যা গুণ যোগ করাটা সহজ হয়। সেজন্য আমরা কি এখানে কি হবে না, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে হরটাও একই আছে এবং সংখ্যাগুলো ছোট আছে, সেহেতু তার যোগ শিখতে ভগ্নাংশের যোগ শিখতে সুবিধা হবে। তাহলে ডিটাকেই আমরা প্রথম চয়েস করব শেখানোর জন্য। ওকে, তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। একটি জ্যামিতিক চিত্র অঙ্কন করো, প্রশ্নটির স্তর হলো কোন স্তর, এটা হচ্ছে স্কিল বেসড, তাহলে স্কিল বেসড মানে দক্ষতা। তাহলে এটা কোন আসছে, অপশান অপশান ডি, ডি অপশানে আছে আমার দক্ষতামূলক। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি আছে না, 220 118 75 প্রদত্ত কোন তিনটির জন্য নির্ভুল নামগুলির ক্রম কি আসবে, মানে এইগুলোর কি কি নাম হবে? তাহলে প্রথমে দেখো, 220 180 থেকে বেশি মানে প্রবৃদ্ধ কোণ, 180 সরল কোণ, এটা হচ্ছে 75 ডিগ্রি মানে 90 থেকে কম আছে মানে সূক্ষ্ম কোণ। তাহলে প্রবৃদ্ধ সরল সূক্ষ্ম কোনটাতে আছে, অপশান ডি, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। 102 প্রতিদিন 10 ঘন্টা কাজ করলে রাম একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। দিনে 10 ঘন্টা করে 3 দিন কাজ করার পরে সে বাকি দিনগুলি প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে, তাহলে সম্পূর্ণ কাজটি করতে সে কত সময় নেবে? তাহলে এখানে দেখো কি আসবে না, প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করছে, 6 দিন কাজ করতে হবে, মানে টোটাল তার কাজ হচ্ছে 60 ঘন্টার, 60 ঘন্টার কাজ তার টোটাল কাজ। ওকে, এরপরে দেখো 10 ঘন্টা করে 3 দিন কাজ করে নিয়েছে, মানে 30 ঘন্টা সে অলরেডি কাজ করে নিয়েছে। তাহলে বাকি কত আছে না, বাকি আছে আরও 30 ঘন্টা, ঠিক আছে, এই 30 ঘন্টা তাকে করতে হবে। তাহলে সে বাকি দিনগুলি প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে, তাহলে প্রতিদিন যদি 6 ঘন্টা করে কাজ করে তাহলে কদিন লাগবে, 30/6 মানে 5 দিন। তাহলে আগে সে 3 দিন করেছে, এখন লাগছে 5 দিন, মানে টোটাল কত দিন, 8 দিন। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি আছে, 103 কোশ্চেনে, এটা একটা দশমিকের অঙ্ক দিয়েছে। তো দশমিকটাকে যদি আমরা একটু ভগ্নাংশে করে নিই তাহলে আমার ক্যালকুলেশনটা একটু সুবিধা হবে, ঠিক আছে, একটু ভগ্নাংশে যদি করে নাও তাহলে একটু ক্যালকুলেশনটা সুবিধা হবে। প্রথমে আছে আমার 1-এর 10 হয়ে যাবে, তারপর হয়ে যাবে -1-এর 100, যদি আমরা এটা ভগ্নাংশে করে নিই, এটা প্রথম ব্র্যাকেটটা, তারপরটা হয়ে যাবে 11/100, তারপরেরটা হয়ে যাবে আমার পরের ব্র্যাকেটটা 1/100 প্লাস হয়ে যাবে কত না, এর পিছনে 4টা শূন্য। ওকে, এটা হয়ে যাচ্ছে আমার ভগ্নাংশ করলে। তাহলে প্রথমটাতে কত আসছে, 100 মানে 10 মানে 9/100 প্রথমটা, তারপর হচ্ছে 11/100, একটু ইজি হয়ে যাবে এটা ভগ্নাংশ করলে। আর এটা যোগ করলে কত আসবে আমার, এটা হবে এলসিএম, তাহলে 0 মানে 100, তাহলে 100 প্লাস 1/1 2 3 4। ওকে, এটা আসছে। তাহলে এটা যদি তুমি গুণ করো তাহলে উপরটা গুণ করলে 99 ইন্টু আসছে আমার 100 প্লাস 1 বাই
এটা যদি সবকে গুণ করে দাও তাহলে একের পিছনে 8টা শূন্য, 1 2 3 4 5 6 7 8। ওকে, তাহলে উপরটা যদি তুমি গুণটা করে নাও তাহলে কত আসবে 9900 আর একটা 99, মানে আসবে আমার কত 99, 4টা 9 আসবে যোগ, উপরটা যদি গুণ করে যোগ করো তাহলে 4টা 9 আর নিচে আছে 1 এর পিছনে 8টা 0, মানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কত হয়ে যাবে আমার 0.4টা 099, 4টা 9। তাহলে অপশান কোনটাতে আছে 0.4টা 0 4টা 9, অপশান এতে দেখো, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। একটু ভাঙনাসে করলে কী হচ্ছে, একটু ক্যালকুলেশনটা সহজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কী আছে না 104 নম্বরের কোশ্চেনে দেখো আবার ওই ধরনের একটি কোশ্চেন দিয়েছে। তো এখানেও আমরা কী করব, প্রথমে এই ব্র্যাকেটটা সামটা করে নেব, এই যে সামটা আছে এই সামটা, তাহলে এটার এলসিএম যদি আমরা নিই, এলসিএম এটাই হবে, এইটা আসবে এলসিএম বা লসাগুটা, এটা আসবে। তাহলে এখানে আমার 100 আছে, মানে 100 +1 উপরটা, আর তার সাথে আমার কি গুণ হবে, বাইরে যেটা আছে 1 2 1 2 1 2, এটা গুণ হবে। তাহলে উপরটাতে কি হয়ে যাবে আমার 1 2 একটা 0 0, মানে 1 2 1 2 1 2, তারপরে দুটো 0 আর তার সাথে কাজ যোগ হবে 1 2 1 2, তাহলে এটা আসবে 2 1 2 1 2 1, এটা তাহলে যোগ করে দিই, তাহলে আসবে আমার 2 1 4 2 4 2 2 1, ঠিক আছে। তাহলে এবার কাটার পরে আমার পয়েন্ট বসবে না, এখানে যেহেতু 4টা 0 ছিল নিচে, এখানে দেখো 4টা 0 ছিল, তাহলে 4টার পরে তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে 1224.2412। তাহলে কোন অপশানে আছে দেখো, এটা এখানে একটা পয়েন্ট বসে যাবে, তাহলে কোন অপশানে আছে এটা না, অপশান বিতে দেখো ওটা আছে, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এরকম করলে একটু সহজে হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব, 105 নম্বরের কোশ্চেন। 105 নম্বরের কোশ্চেনে কী বলেছে, গণিত শিক্ষণের সময় নিম্নের ধারণাগত বিবৃতিগুলির মধ্যে কোনটির প্রথম আসা উচিত? শূন্য প্রথম সংখ্যার সেটের সঙ্গে শেখাতে হবে, 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলি জানানোর পরেই শূন্যর সঙ্গে পরিচিতির প্রয়োজন, শিক্ষার্থী স্বাভাবিক সংখ্যার সঙ্গে পরিচয় ও গাণিতিক প্রক্রিয়া বিয়োগ শেখার পরেই শূন্যর সঙ্গে পরিচিতি প্রয়োজন, অঙ্কগুলির স্থানিক মান শেখার সময় শূন্যর সঙ্গে পরিচিতি প্রয়োজন। তো যাই হোক, এখানে আমরা যখনই কি বাচ্চাদেরকে প্রথমে গণিত শিক্ষণের গল্প আমরা বলি, তখন 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো আগে জানায়, তারপরেই শূন্যর গল্প আসে। তাহলে এখানে আমার অ্যান্সার কী আসবে, অপশান বি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে আমার 106 নম্বরের কোশ্চেন। 106 নম্বরের কোশ্চেন খুব ভালো একটা কোশ্চেন আছে। বলেছে 1 3 6 10 এগুলো কি ত্রিভুজের সংখ্যা, তাহলে দশম ত্রিভুজে কত হবে? তাহলে যখন এক নম্বর আসছে তখন কি আসছে একটা পয়েন্ট, যখন 3 তখন 3টা পয়েন্ট, 6 তখন 6টা পয়েন্ট, যখন এখানে 10 তখন এখানে 10টা পয়েন্ট, মানে 1 নম্বর ত্রিভুজে 1টা, 2 নম্বর ত্রিভুজে 3টা, 3 নম্বর ত্রিভুজে 6টা, 4 নম্বর ত্রিভুজে 10টা, এরকম করে করে বাড়ছে ত্রিভুজ সংখ্যা। এরপর বলছে দশম ত্রিভুজে কত সংখ্যাটা হবে, দশম ত্রিভুজের সংখ্যাটা কত হবে, এটা আমাকে বের, মানে কতগুলো পয়েন্ট এরকম আসবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যখন 1 নম্বর ত্রিভুজ তখন একটা পয়েন্ট, 2 নম্বর ত্রিভুজে বেসে একটা, তারপরে আরেকটা বাড়ছে, তারপরে বেস লাইন যখন 3 নম্বর ত্রিভুজ তখন বেসে 3টে, তারপরে 2টো, তারপরে একটা, এরকম করে করে যাচ্ছি। তারপরে 4 নম্বর ত্রিভুজে চলে এসে দেখো বেসে আছে 4টা পয়েন্ট, তারপরে 3টে পয়েন্ট, তারপরে 2টো পয়েন্ট, তারপরে একটা পয়েন্ট। একইরকমভাবে যদি আমরা দশম ত্রিভুজটা ভাবি, তাহলে বেসে থাকবে 10টা পয়েন্ট, তারপরে লাইনটাতে থাকবে 9টা পয়েন্ট, তারপরে লাইনটাতে থাকবে 8টা পয়েন্ট, এরকম করতে করতে কত না একে গিয়ে শেষ হবে। তাহলে এগুলোর সাম করে দিলেই তো ত্রিভুজ সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত হয় না 55, এটা তোমরা যোগ করে দেখে নিতে পারো বা ফর্মুলা করেও করতে পারো। তাহলে 55, তাহলে 55 আসছে, তাহলে সি অপশানে আমার 55 আছে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি গণিতের বৈশিষ্ট্য নয়? তাহলে এখানে দেখো কোনটি বলছে গণিতের বৈশিষ্ট্য নয়। তো ফলাফলের অনিশ্চয়তা, নির্ভুলতা, মৌলিকতা, বিশ্বস্ততা। তো ফলাফলের অনিশ্চয়তা এটা গণিতের বৈশিষ্ট্য নয়, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। 108 নম্বরের কোশ্চেন কি বলছে দেখো, নিম্নলিখিত কোনটি গণিতের পার্বিক মূল্যায়নের অপরিহার্য বৈশিষ্ট্য নয়? পার্বিক মূল্যায়নের ক্ষেত্রে দেখো কি বলছে, গণিতের বিষয়গত জ্ঞানের বিচার, গণিত ভিত্তি দূরীকরণ, শিক্ষার্থী স্বমূল্যায়ন, সময় সাপেক্ষ। তো এগুলো সবই বৈশিষ্ট্য হচ্ছে পার্বিক মূল্যায়নের, এগুলো একমাত্র এই অপশান এ ছাড়া। তাহলে অপশান এ এটা পার্বিক মূল্যায়নের বৈশিষ্ট্য, অপরিহার্য বৈশিষ্ট্য নয়, ঠিক আছে। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। গণিত হলো সভ্যতার দর্পণ, এটি কার উক্তি? তাহলে এখানে দেখো অপশান এতে আছে অ্যাকচুয়ালি এটা হতো হ্যাকম্যান, এটাই অ্যান্সার হবে অপশান এ।
অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হ্যাকম্যান, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, হ্যাকম্যান। ওকে, 109 অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোশ্চেনে চলে যাব 110-এ। 100 মিটার দৌড় প্রতিযোগিতায় রাম ফারুকের কাছে 10 মিটারে হেরে যায়। রাম যখন 9.9 মিটার যায় তখন ফারুকের দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? তো এখানে তুমি ধরে নাও যে রাম যখন 90 মিটার যাচ্ছে তখন ফারুক যাবে 100 মিটার, তাহলে রাম যখন 1 তখন ফারুক যাবে কত? 100/90, সিম্পল। ওকে, তাহলে রাম যখন 9.9 তখন কত হবে? তাহলে এটার সাথে 9.9 গুণ করে দাও, তাহলে 9 0 0 কেটে গেল, 9 1.1, তাহলে 10-এর সাথে গুণ করলে 11, তাহলে 11 ইজ দ্য অ্যান্সার। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি আছে? পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য 35574কে n দ্বারা ভাগ করা হলে n এর সর্বনিম্ন মান কত? তাহলে এটা তোমরা কি করবে না 355 উৎপাদকগুলো বের করবে। তাহলে 35574 এটা উৎপাদক যখন তোমরা বের করবে, 74 আছে লাস্টে, সরি লাস্টে 74 আছে, 35574 এটার যখন উৎপাদক বের করবে তখন তোমরা যেটা পাবে 2 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 11 ইন্টু 11, এই নাম্বারটা তোমরা এই উৎপাদকগুলো তোমরা পাবে। ঠিক আছে, যখন তোমরা এটা মৌলিক উৎপাদকে ভাঙবে তখন এই জিনিসটা পাবে। তো দেখো এখানে দুটো 7 এটা এবং এই দুটো 11 এরা একটা পূর্ণবর্গ রাশি আমাকে মাল্টিপ্লাই করলে পূর্ণবর্গ রাশি দিয়ে দেবে। তাহলে কে ডিস্টার্ব করছে পূর্ণবর্গ হওয়ার জন্য? না, এই 2 আর 3 মানে 6, গুণ করলে 6। তাহলে 6 দিয়ে যদি এই টোটাল সংখ্যাটাকে ভাগ করে দিই তাহলে এরা এইটা আর এটা মিলে কী হয়ে যাবে? একটা পূর্ণবর্গ রাশি পেয়ে যাবো। তো ওটাই আমাকে কোশ্চেন করেছে যে পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য কী করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে 6 দ্বারা ভাগ করে দিলে এটা কেটে যাবে, তাহলে 6 হবে আমার রাইট অ্যান্সার। তাহলে কোন অপশান আছে? 6। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন 112তে কী বলেছে? কোনো একজন শিক্ষিকা a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর ধারণা বিনিময় করার সময় নিম্নের কোন প্রশ্নটি ধারণার প্রয়োজনে শিক্ষার্থীর পূর্বজ্ঞান যাচাইয়ের জন্য করবেন? 13 স্কোয়ার 169, 5/3 তার হোল স্কোয়ার 25/9, 60 স্কোয়ার 67 স্কোয়ার 649, তারপর আছে 5 × 5 5 স্কোয়ার। তো এখানে দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার, তার জন্য তাকে জানতে হবে যে হোল স্কোয়ার জিনিসটা কি, ঠিক না? হোল স্কোয়ার কী করলে পাওয়া যায়? তো দুটো একই সংখ্যাকে গুণ করলে কি হোল স্কোয়ার পাওয়া যায়, তাহলে সেই জ্ঞানটা তার কাছে থাকতে হবে। তাহলে এখানে দেখো অপশান ডিতে সেটা দেখা যাচ্ছে কি, অপশান ডিতে দেখা যাচ্ছে যে 5 × 5 5 স্কোয়ার, মানে তার কাছে এই জ্ঞানটা পূর্ব জ্ঞানের ক্ষেত্রে যে দুটো একই সংখ্যার গুণ করলে তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে এখানে, অপশান সি। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 113তে কী বলছে? যদি একটি স্বাভাবিক সংখ্যার সকল যথার্থ উৎপাদকের সমষ্টি সংখ্যাটি নিজেই হয় তবে সংখ্যাটি নিখুঁত সংখ্যা হয়। যেমন 6-এর যথার্থ উৎপাদকগুলি 1 2 3, যেখানে 1 2 3 ইকুয়ালস টু 6, তাহলে বোঝে 6 নিখুঁত সংখ্যা। তাহলে সুতরাং 42 ও 28-এর মধ্যে 28-এর জন্য বলতে পারি এখানে কোন অপশানটা হবে সেটা বলেছে নিখুঁত সংখ্যার জন্য। তো 42 আর 28, তাহলে 42 আর 28-এর মধ্যে 42-এর তাহলে উৎপাদকগুলো কী আসবে? তাহলে 42-এর উৎপাদক যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে 1 আসবে, 42-কে 2 দ্বারা ভাগ করা যাবে, 3 দ্বারাও ভাগ করা যাবে, ঠিক না? তারপরে 42-কে 4 দ্বারা ভাগ করা যাবে না, 5 দ্বারা ভাগ করা যাবে না, 6 দ্বারা 6 7 42, 6 দ্বারাও ভাগ করা যাবে, তারপরে 7 দ্বারাও ভাগ করা যাবে, ঠিক না? তারপরে আর কততে যাবে? 7 হলো 14তে যাবে, ঠিক না? আর কততে যাবে? আর যাবে না মনে হচ্ছে। তাহলে এগুলোর সাম করলে কি আসবে দেখো, না আরেকটা যাবে, 21 আছে, 21 এইটা দিয়ে ভাগ করা যাবে। তাহলে এগুলোর সাম করলে কত আসবে দেখো, 1 আর 2 3 3 6 6 6 6 12 12, আর এখানে আসছে আমার কত 7, 12 আর 7 19 19, এখানে 20 20 40 40, মানে 42 আসছে না, ঠিক না? এইগুলোর যে যোগ যদি আমরা করি 42 আসবে না, তাহলে 42 নিখুঁত সংখ্যা হবে না। এরপর চলে যাই আমরা 28-এর গল্প যদি আমরা করি, 28-এর গল্প যদি করি তা 28-এর উৎপাদকগুলো কী কী আমরা বলতে পারি?
মনে করো 1 হবে, 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়েও ভাগ করা যাবে। তাহলে এগুলো যদি সাম করে যায় 1 + 2, 3 দিয়ে ভাগ করা যাবে না, 4 দিয়ে ভাগ করা যাবে, 4 প্লাস 5 6, 6 দিয়ে ভাগ করা যাবে না, 7 7 দিয়ে ভাগ করা যাবে, 7 দিয়ে ভাগ করা যাবে, আর 7-এর পরে 14 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমার যথার্থ উৎপাদক। তাহলে এগুলো যদি যোগ করি তাহলে কত আসে, এখানে দেখো 7 আর এটা 3, 7 3 10 আর 4 14, আর এটা 14 মানে 28 আসছে। ওকে, 28 আসছে। তাহলে 88-এর যথার্থ উৎপাদকের যোগফল কিন্তু 28 আসছে। তাহলে এখানে আমার অ্যান্সার কি আছে না 28 একটা নিখুঁত সংখ্যা হবে কিন্তু 42 হবে না। তাহলে ওইটা অপশানটা খুঁজতে হবে কোন অপশানে সেটা আছে না। অপশান ডিতে দেখো 28 নিখুঁত কিন্তু 42 নয়, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 28 কিন্তু একটি নিখুঁত সংখ্যা। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে 114 নম্বরের কোশ্চেন। 100 এর সকল উৎপাদকগুলির সমষ্টি, 100 এর সকল উৎপাদকগুলির সমষ্টি কত হবে? তাহলে 100 এর সকল উৎপাদক যদি আমরা নিই, এখানে দেখো 100 এর উৎপাদকগুলো কি কি আসবে, মানে 1 + 2 + 4 + 5 + 10 + 20 + 25 + 50 + 100, এগুলো হচ্ছে আমার সব 100-র উৎপাদকগুলো হয়ে গেল। ঠিক না, 1 2 4 5 10 20 25 50 আর 100, মানে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় সেই উৎপাদকগুলোর সমষ্টি বলেছে। তাহলে এখানে দেখো এগুলোর যদি আমরা সমষ্টি করি তো আলটিমেটলি তোমরা যেটা পাবে সেটা হবে 217। তাহলে 217 কোন অপশান আছে, অপশান ডি। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলে যাব নেক্সট কোশ্চেনে। 115 নম্বরের কোশ্চেন কি বলেছে, অনুরূপ কোণের ধারণার জন্য আমাদের বিবেচনার প্রয়োজন শুধুমাত্র একজোড়া পরস্পর সমান্তরাল সরলরেখা, একজোড়া পরস্পর সমান্তরাল সরলরেখা এবং একটি সাধারণ ছেদক, একজোড়া সামতলিক রেখা যারা অসমান্তরালও হতে পারে, এবং একটি সাধারণ ছেদক, একজোড়া পরস্পরচ্ছেদী সরলরেখা। ওকে, এখানে দেখো এইটার জন্য অনেকে বি অপশানটাকে কারেক্ট বলছে, কিন্তু যদি চিন্তা ভাবনা করো তো বি অপশানটা কারেক্ট নয়, সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অনেকে বিটাকে বলছে যে অ্যান্সার হবে, কিন্তু বি অ্যান্সারটা হবে না। এখানে দেখো একটু বুঝিয়ে দিই যে বলে সি অপশানটা কেন কারেক্ট হচ্ছে। দেখো একজোড়া সামতলিক সরলরেখা যারা অসমান্তরালও হতে পারে, তাহলে অসমান্তরাল রেখাই মনে করো আমি নিলাম, এরা অসমান্তরাল দুটো সরলরেখা। ঠিক আছে, আরেকটা বলেছে সাধারণ ছেদক, তো তাদের মধ্যে আমরা সাধারণ ছেদক নিলাম। তাহলে এখানে দেখো এই যে কোণ আর এই যে কোণ উৎপন্ন হবে এরা কিন্তু অনুরূপ কোণ। ঠিক আছে, এরা কিন্তু অনুরূপ কোণ। যখন আমরা অনুরূপ কোণের আলোচনা শুরু করি তখন কিন্তু এইভাবেই শুরু করি, সমান্তরাল সরলরেখা পরে আসে। সমান্তরাল সরলরেখা কেন আসে না, সমান্তরাল সরলরেখাটা আসবে যে অনুরূপ কোণ সমান কখন হয় না, যখন সরলরেখাগুলো সমান্তরাল হয়। ঠিক আছে, ওটা পরের গল্প। কিন্তু অনুরূপ কোণের যখন আমরা বিবেচনা করবো বা চিন্তা ভাবনা করবো, তখন কিন্তু আমরা যে কোনো সরলরেখা, অসমান্তরাল সরলরেখা নিয়েও আমরা অনুরূপ কোণের চিন্তা ভাবনা করতে পারি। যেমন এটার ক্ষেত্রে এটা হচ্ছে আমার অনুরূপ কোণ। তাহলে এই ক্ষেত্রে আমার কি অ্যাপ্রোপ্রিয়েট যে চিন্তা ভাবনা সেটা কিন্তু সি অপশন, একজোড়া সমতলিক মানে সমান্তরাল রেখা হলেও হবে একটা সাধারণ ছেদক, তাহলে আমরা অনুরূপ কোণের বিবেচনা করতে পারবো। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 116, একটি বৃত্তাকার চাকার একটি পূর্ণ ঘূর্ণনে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমাদের নির্ণয় করতে হবে। এটার ক্ষেত্রে কি হয় না, আমরা সবসময় চাকার পরিধিটা নির্ণয় করি। তাহলে এখানে আমার অপশান আসবে অপশান বি। ওকে, এখানে অ্যান্সার আসবে অপশান বি, চাকার পরিধি। সবসময় আমরা চাকার পরিধি নির্ণয় করি। নেক্সট আসছে 22-7কে দশমিকে প্রকাশ করলে 62তম স্থানে অঙ্ক কত হবে। তাহলে এই ধরনের অঙ্ক সমাধান করার জন্য আমরা অ্যাকচুয়ালি কী করি না, 22-7কে যদি তোমরা ডিভিশন করো বা ভাগ করো, তাহলে এটা ডিভিশন করলে একটা মানে নন টার্মিনেটিং রিপিটিং নাম্বার, মানে নাম্বারগুলো ফিরে ফিরে আসতে থাকবে। ঠিক আছে, টার্মিনেট করবে না, থেমে যাবে না, নাম্বারসগুলো থেমে যাবে না, পরপর ভাগটা যেতেই থাকবে, কিন্তু নন টার্মিনেটিং রিপিটিং নাম্বার, রিপিট করতে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি 22-7 এই যে নাম্বারটা আছে, 22-7কে যদি তোমরা ডিভিশন করে দেখবে, ভাগ করলে যেটা পাবে সেটা হয় 3.1414285757
1 4 এরকমভাবে কন্টিনিউ চলতে থাকে, ঠিক আছে। মানে এটাতে দেখো 1 4 2 8 5 7 এই যে ছটা নাম্বারস 1 2 3 4 5 6 ছটা নাম্বারস পর পর ঘুরে ঘুরে আসতে থাকবে, এরপরে আবার 1 4 2 8 5 7 আবার এরকম করে করে কন্টিনিউ হতে থাকবে, ঠিক আছে। মানে নন টার্মিনেটিং, এটা টার্মিনেট করবে না, থেমে যাবে না, কিন্তু রিপিটিং, নন টার্মিনেটিং রিপিটিং নাম্বার, ওকে। এটা থামবে না কিন্তু রিপিট করে করে যেতে থাকবে। তাহলে ক ঘর রিপিট করছে পরপর, না 6 ঘর রিপিট করছে। তাহলে 6 ঘর রিপিট করছে, আমাকে কততম বলেছে, না 62তম। তাহলে 62তম দেখো দেখো 60তম 6 6 বেড়ে বেড়ে যাচ্ছে, তাহলে আমার 60তমটা কী হয়ে যাবে, না এই 7 7 যেটা আছে সেটাই হয়ে যাবে 60তমটা। যদি আমরা এরকম রিপিট করে করে যাই তাহলে 60তমটা হয়ে যাবে আমার 7, ঠিক আছে, 60তম নাম্বারটা। এরপর 61টা কত হয়ে যাবে, আবার ঘুরে চলে আসবে এইটা 1, তাহলে 61তে চলে আসবে 1, আর 62তে কত চলে আসবে, 62তে আসবে 4, তাহলে 4 আসবে। আমাকে অ্যান্সার খুঁজেছে যে 62তম দশমিক স্থানের অঙ্কটা কী হবে, তাহলে 62তে কী আসবে, 4 আসবে, তাহলে এই 4 হবে আমার অ্যান্সার। তাহলে কোন অপশান আছে দেখো 4, অপশান বিতে আছে 4, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব 118 নম্বর কোন, NCF 2005 নির্দেশ অনুসারে প্রাথমিক স্তরে গণিত শিক্ষার মূল লক্ষ্য উচ্চ স্তরের গণিত পাঠে উপযোগী করে তোলা, শ্রেণীকক্ষের শিক্ষণ ও ব্যবহারিক জীবনের সঙ্গে অনুবদ্ধ স্থাপনে সাহায্য করা, শিক্ষার্থী গণিত শিক্ষণ আন্তর্জাতিক মানে উন্নতি করা, গণিতে বিমূর্ত ধারণা লাভ করা। এখানে দেখো এই যে ব্যবহারিক জীবনের সঙ্গে অনুবদ্ধ স্থাপন, গণিতকে সবসময় শিক্ষণ এবং ব্যবহারিক জীবনের যে অনুবদ্ধ স্থাপনে সাহায্য করা, এটা আমার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যবহারিক কাজে তাকে কাজে লাগাতে হবে, ওকে। নেক্সট কোশ্চেন আমার কি আছে 119-এর কোশ্চেন। 119-এর কোশ্চেনে কী বলেছে, ধরা যাক এ ইকুয়ালস টু 6 6 1 1 2 3 প্লাস 1 6 6 ইন্টু 4 5 6 প্লাস 1, একটা বড় নাম্বারস দিয়েছে, বি একটা বড় নাম্বারস বলেছে, এদের মধ্যে এই অপশানে বলেছে শুধু এ মৌলিক, শুধুমাত্র বি মৌলিক, এ বি উভয় মৌলিক, কোনোটি মৌলিক নয়। খুব একটা বড় নাম্বারস দিয়েছে, এই নাম্বারসকে যদি তোমার মানে ক্যালকুলেশন করতে হয় তো ক্যালকুলেটারেও মনে হয় নেবে না, অনেক বড় নাম্বারস। তো যাই হোক, মানে করা যাবে না এমনটা নয়, এটাও শর্টকাটে আমরা যদি চিন্তা ভাবনা করি দেখো যে কী হবে, শর্টকাটে যদি আমরা চিন্তা ভাবনা করি দেখো এইটা 666, এখানে দেখো একবার খেয়াল করো, এতে 666 তিনটে 6 আছে মানে এটা 3 দ্বারা ডিভিজিবল, তাহলে এটা বলতে পারি এই যে এই নাম্বারটা 3 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে। তাহলে আমি এটাকে যদি 3x ধরে নিই, এই টোটালটাকে 3x প্লাস 1, তাহলে আমার আসছে কত, এ নাম্বারটা হয়ে যাবে 3x প্লাস 1, ঠিক আছে। এই গোটাটা 3x, এটা হচ্ছে আমার 3x আর এটা 1 আছে, 3x প্লাস 1 ইন্টু, এখানে দেখো এটাও 3 দিয়ে ডিভিজিবল হবে, তাহলে টোটালটাকে আমি 3y ধরে নিতে পারি, এই নাম্বারটাকে 3y, তাহলে ইন্টু 3y প্লাস 2, ঠিক আছে, 3y প্লাস 2, আর বাইরে একটা প্লাস 1 আছে, ঠিক আছে। তাহলে এটা যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে এটা কত হচ্ছে, প্রথমে 3x ইন্টু 3y মানে 3xy 9xy, তারপরে আসবে কত 3y ইন্টু 1 মানে 3y, তারপর 2 এর সাথে মানে প্লাস 6x, তারপরে আসবে 1 এর সাথে 2 মানে 2, আর বাইরে প্লাস 1 আছে। তো এখানে দেখো যে নাম্বারটা পাওয়া গেল, এখানে প্রথমে আসছে আমার 9xy এটাতে, তারপরে আসছে 3y, তারপরে 6, আর এটা যদি যোগ করি তাহলে এটা হবে 3। তাহলে সবগুলোকেই দেখো 3 দিয়ে ভাগ করা যাবে, প্রত্যেকটা সংখ্যাকেই 3 দিয়ে ভাগ করা যাবে, মানে গোটা সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাবে, মানে a কে 3 দ্বারা ভাগ করা যাবে, তাহলে 3 মৌলিক নয়। এইরকমভাবে যদি তোমরা দেখো বিটাকেও যদি তোমরা দেখো এটা এই বি, এই যে 33 এটাকে 3 দ্বারা ডিভিজিবল, তাহলে এটাকে 3 এ ধরে নিলে, একইরকমভাবে এটাকে 3 দ্বারা ডিভিজিবল, তাহলে এটাকে যদি তুমি 3 বি ধরে নাও এই জায়গাটাকে, এরপর গুণ করে নিয়ে যদি দেখো যে টোটাল যোগফলটা যেটা আসবে এটার মতোই, টোটাল যোগফলটা কী হয়ে যাবে, না 3 দ্বারা ডিভিজিবল। আলটিমেটলি কী হয়ে যাবে, না এও 3 দ্বারা ডিভিজিবল বা 3 দ্বারা ভাগ করা যাবে, বি আর বিকেও 3 দ্বারা ভাগ করা যাবে, তাহলে দুটোই যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে নিশ্চয়ই এ বি দুটোই আমার মৌলিক সংখ্যা হবে না, তাহলে কী হবে, দুটোই মৌলিক নয় বা কোনোটি মৌলিক নয়, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা এইভাবে করে দেখতে পারো যে যেমন এইটা আমি দেখিয়ে দিলাম 3x প্লাস 1 ইন্টু 3y প্লাস 2 প্লাস 1, এরকম বিটাকেও তোমরা এরকম করে করতে পারো 3a প্লাস 2 ইন্টু 3b প্লাস 1 প্লাস 1 বাইরে আছে, একটু ক্যালকুলেশনটা করে দেখবে যে ওটাও 3 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে আলটিমেটলি কী পাবে, না এ বি দুটোই 3 দ্বারা ডিভিজিবল, মানে তারা মৌলিক সংখ্যা নয়, তাহলে আমার অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কোনোটিই মৌলিক নয়, ওকে। নেক্সট কোশ্চেনে চলে যাব
120 নম্বরের কোশ্চেন কি বলেছে দেখো, বৃত্তের জন্য নিচের কোন বিবৃতিটি ঠিক নয়। তাহলে এ, কেন্দ্র থেকে সমদূরত্বে অবস্থিত সকল যা এর দৈর্ঘ্য সমান, এটা ঠিক বলেছে। ঠিক আছে, এটা ঠিক বলেছে যে সমদূরত্বে, কেন্দ্র থেকে সমদূরত্বে যে জাগুলো থাকে তারা সবাই সমান হয়। নেক্সট কোশ্চানে কি আছে না, নেক্সট কোশ্চানে বলছে যে সমদৈর্ঘ্যের সকল যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরত্বে থাকে, এটাও ঠিক বলেছে যে সমদৈর্ঘ্যের সকল যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরত্বে থাকে। তারপরে অপশান সিতে বলছে দুটি পরস্পর সমান্তরাল আহ, যা যা এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ সর্বদাই বৃত্তের কেন্দ্রগামী হয়। ঠিক আছে, আর তারপরের অপশানটাতে কি বলেছে, দুটি পরস্পর সমান্তরাল যা এর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা সর্বদাই বৃত্তের কেন্দ্রগামী হয়। সি আর ডি অপশানের মধ্যে দেখো পুরোটাই একই আছে, শুধুমাত্র দুটো জায়গায় একটু চেঞ্জ হয়েছে। দুটো জায়গা বলতে কোন কোন জায়গাগুলো দেখো, এখানে দেখো দুটো জায়গা, একটাতে বলেছে রেখাংশ, একটাতে বলেছে সরলরেখা। ঠিক আছে, বাকি পুরো কথাটা একই আছে, এই দুটোর উপরেই ডিপেন্ড করছে যে কোনটা আমার অ্যান্সার হবে। তাহলে এখানে বলেছে যে কোনটা বৃত্তের ক্ষেত্রে কার্যকরী নয় বা বৃত্তের জন্য সঠিক নয় কোন কথাটা। তাহলে দেখো এখানে রেখাংশ, এখানে সরলরেখা। এরপর রেখাংশের ক্ষেত্রে কি হয় না, তুমি বাড়াতে পারবে না। ঠিক আছে, সরলরেখাকে রেখাংশকে তুমি যত খুশি বাড়াতে পারবে না, কিন্তু সরলরেখাকে তুমি যত খুশি বাড়াতে পারো। একটা বৃত্তের ক্ষেত্রে তুমি এমন নিলে যে সাপোজ মনে করো দুটো কী বলেছে সমান্তরাল যা নিলে, এরকম সমান্তরাল দুটো যা নিলে তাদের মধ্যবিন্দু একটা রেখাংশ নিলে, এরপর তুমি যদি তাকে না বাড়াও তাহলে এখানে যদি কেন্দ্রটা থাকে তা সেখানে আসবে না। কিন্তু সরলরেখা কী হবে, এটা যদি সরলরেখা হয় তাহলে মধ্যবিন্দু সরলরেখা কেন্দ্র দিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমার কী আসবে না, এখানে সরলরেখাটা বৃত্তের জন্য ঠিক আছে, কিন্তু এখানে আমাকে অ্যান্সার খুঁজেছে যে বৃত্তের জন্য কোনটা সঠিক নয়। তাহলে সি অপশান, রেখাংশ হলে ওটা বৃত্তের কেন্দ্রগামী হবে না, রেখাংশ হলে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা বৃত্তের জন্য প্রযোজ্য নয়, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কোশ্চানেই করেছিল যে বিবৃতিটি কোনটি ঠিক নয়, তাহলে সি অপশানটা আমার ঠিক নয়, যেহেতু রেখাংশ বলা হয়েছে সেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে না। ঠিক আছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা, আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম, আবার ফিরবো একটা পরবর্তী ক্লাস নিয়ে। তোমাদের ক্লাসগুলো ভালো লাগলে আরও তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে সেগুলো কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। ওকে, চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।